আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি রাবে ইসলাম স্নেহা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক শুরু হবে জাতীয় সংসদ ভবনের এলজি হলে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, গণসংহতির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের ব্যাপারে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে গণসংহতি আন্দোলনের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেখানে প্রাথমিক সূচনা বক্তব্য দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি যেটি বলছিলেন যে জুলাই অভ্যুত্থান সহ গত 16 বছরে যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংযুক্ত ছিলেন এবং এই ফ্যাসিবাদকে পতনের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছে, সেই সব রাজনৈতিক দল এবং রাজনৈতিক পক্ষের আসলে একটা ঐকমত্য খুব বেশি জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে। যে পরিমাণ সংস্কারের এবং সামাজিকভাবে যে পরিমাণ সংস্কারের চাপ তৈরি হয়েছে, সেই সংস্কারের চাপ আসলে পূরণ করতে গেলে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। সে ব্যাপারে কিন্তু তিনি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছেন। একই সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি তিনি যেটি বলছিলেন যে গেল 16 বছর বিশেষ করে আওয়ামী সরকারের আমলে যেসব রাজনৈতিক দল আসলে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, তাদের ভিতরে যে ঐক্যের ধারা সেটিকে অব্যাহত রাখতে হবে এবং যেসব কারণে আসলে এইসব ফ্যাসিবাদ বারবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছিল এবং সংবিধানকে অনেক তোয়াক্কা না করে আসলে দীর্ঘমেয়াদী ক্ষমতা পাকাপোক্ত করার যে প্রবণতা তৈরি হয়েছিল সেটিকে আসলে ভেঙে দিতে হবে এবং এর জন্য ন্যূনতম যেসব সংস্কার সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। এবং তিনি যেটি অনুরোধ করছিলেন যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যে গণসংহতি আন্দোলন সহ অন্যান্য যেসব বিএনপি জামাত সহ যেসব রাজনৈতিক দলের সাথে এই মুহূর্তে কথা বলেছে, সেই সব রাজনৈতিক দলকে অবশ্যই সংস্কারের ব্যাপারে একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে এবং তারা যেসব বিষয়ে ঐক্যমত্য পোষণ করবেন সেগুলোর ব্যাপারে একটি জুলাই চার্টার যে হওয়ার কথা সেটিকে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আগামী নির্বাচনের পরে যেসব বিষয়ে ঐক্যমত না হবে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং সেক্ষেত্রে জনগণ যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যেসব দলকে ক্ষমতায় নিয়ে আসবেন, তারাই আসলে জনগণের যেসব মতামত রয়েছে সেগুলোকে প্রতিফলন ঘটাবে এবং সংবিধান সংস্কার সহ যে 6টি সংস্কার কমিশন করা হয়েছে সেগুলোকে তারা বাস্তবায়ন করবে। একই সাথে যে 5টি আজকে যে 66টি ধাপের বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলোতে আসলে গণসংহতি আন্দোলন তারা মতামত দেবে এবং পরবর্তীতে এটি যেহেতু প্রথম ধাপের আলোচনা হচ্ছে এবং পরবর্তীতে এই আলোচনা কিন্তু চলতে থাকবে এবং আমরা জানি যে এরপরেই দ্বিতীয় ধাপে আলোচনা হবে এবং সেখানে যেসব বিষয়ে কিছু কনফিউশন থাকবে সেগুলোকে দূর করবে এবং যে ঐকমত্য কমিশন তারাও আসলে বিভিন্ন ধারার বিষয়ে ব্যাখ্যা দিবেন যে আসলে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, সেগুলো হয়তো দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাবো। ইতিমধ্যে বিএনপি জামাত সহ বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু তাদের মতামত দিয়েছে এবং আজকে গণসংহতি আন্দোলন দিয়েছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো যে তাদের মূল আলোচনার বিষয়গুলো ছিল কি কি এবং কোন কোন বিষয়গুলোতে তারা একমত পোষণ করেছেন এবং কোন কোন বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করেছেন, সেটি আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। অর্থাৎ 12টা থেকে 12:30টার মধ্যে আসলে তাদের প্রথম দফার যে বৈঠক সেটি শেষ হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। স্নেহা। হাসান, আপনাকে ধন্যবাদ। গণসংহতির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের ব্যাপারে সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মী হাসান মাহমুদের কাছ থেকে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর রোববার থেকে বাংলাদেশের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু হচ্ছে। 60 টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবে ফ্লাইটটি। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাহমুদ। খালেদ, যেমনটি বলছিলাম আজকে একটি কার্গো ফ্লাইট যাত্রা শুরু করার কথা। কয়টা নাগাদ ফ্লাইটে যাত্রা শুরু করবে এবং কি কি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আমাদেরকে জানাবেন। স্নেহা, বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর আজ প্রথম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেনে এবং ইতিমধ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ সন্ধ্যায় এই কার্গো ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন এবং সিলেটের কৃতি সন্তান যিনি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
আমরা কথা বলেছিলাম উসমানী বিমানবন্দরের যিনি ব্যবস্থাপক রয়েছেন জনাব হাফিজ আহমদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ রাতেই স্পেনের উদ্দেশ্যে এই ফ্লাইটটি যাবে এবং তিনি যেটি বলছেন যে বিমানবন্দরের ইতিহাসে, উসমানী বিমানবন্দরের ইতিহাসে প্রথম কোনো কার্গো ফ্লাইট ইউরোপে যাচ্ছে এবং আগামীতে ফ্লাইটের সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে এটি আসলে রপ্তানিকারকদের উপর নির্ভর করবে। তারপরও তিনি বলছেন যে আগামী 1 তারিখ এবং 8 তারিখে আরো 2টি ফ্লাইটে যাওয়ার প্রস্তুতি তারা নিচ্ছেন। তো আগে আসলে যাত্রীবাহী বিমানে করে কিছু পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে সিলেট থেকে। কার্গো ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আজকে সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সিলেটের ব্যবসায়ীদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে সিলেটের ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা। তো বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটি বাতিল হওয়ায় যাতে রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, সেজন্যই মূলত আজকে এই প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটটি চালু হয়েছে এবং আজকের এই ফ্লাইটটির মধ্য দিয়ে কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে একটি মাইল ফলক, এটি আসলে বলছেন সংশ্লিষ্টরা। তো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্নেহা। খালেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সিলেট থেকে কার্গো ফ্লাইট চালুর সর্বশেষ খবরাখবর। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর ধুমকি উপজেলার জসিমউদ্দিনের মেয়ে লামিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 9টায় রাজধানীর শেখের টেকের ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, ময়না তদন্ত কি সম্পন্ন হয়েছে? এ নিয়ে কোনো মামলা হয়েছে কিনা এবং কি বলছে পুলিশ আমাদেরকে জানাবেন। বলেছিলেন আসলে গত জুলাই আগস্টে পাঙ্গাসী ইউনিয়নের জসিম, আমরা এখন দাঁড়িয়েছে তার বাড়িতে। আপনি জানেন যে জসিমের মেয়ে 18ই মার্চ তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণের শিকার হয় এবং এই ধর্ষণের পর কিন্তু পটুয়াখালী জুড়ে সারা বাংলাদেশ জুড়ে একটা আলোড়ন তৈরি হয়। সেই আলোড়নের ক্ষেত্রে কিন্তু যত গণমাধ্যম ছিল, বাংলাদেশের বড় বড় যত পার্টি ছিল এবং তারেক রহমান নিজেও কিন্তু কথা বলেছেন তার সাথে, এবং সেই মেয়ে গতকাল রাতে কিন্তু আত্মহত্যা করেছে এবং আত্মহত্যা করার পরে এই এলাকায় কিন্তু একটি শোকের মাতম বিরাজ করতেছে। আমি যদি একটু দেখাই, দেখবেন যে তার দাদি কিন্তু এখানে বসে আছে নির্বিকার এবং তার ঘর, এবং এখানে কিন্তু সবাই একটি এমন একটা অবস্থা বিরাজ করতেছে যে এখানে কার মুখে কোনো ভাষা নেই, যে যার ছেলে হারিয়েছে, তার নাতি হারিয়েছে, এবং এই এলাকার লোকজন কিন্তু একটা মানে তাদের ভিতরে শোক মাতম কাজ করতেছে। আমি যে একটু যদি তার দাদির সাথে কথা বলি, আসলে তার দাদি জানবো যে আসলে কি ঘটেছিল বা আপনি কি চাচ্ছেন, যে আপনি কি চাচ্ছেন? বাবা, আমি কি চাম আমি কইতে পারব না। আমার দয়া জিঙ্গেই হরবেন কে মারা, আমি নইতে নাই কেউ, আমি আছি আল্লাহ। এখন আমার সব সর্বহারা, আমার মা বাপ ভাই বোন, পেটের পোয়া মাইয়া আইস নাতি, হ্যাঁ ও সর্বহারা। আমার তো কি জিঙ্গেবেন আর আমি কি কমু কয়, কিছু কইতে পারি। আসলে শুনলেন তার কথা যে আসলে সে কিন্তু এক প্রকারে যে কথা বলতে পারতেছে না, অন্যদিকে কিন্তু আসলে কবর খোঁড়ার কাজ চলতেছে। আমি যদি ক্যামেরা পাশের মাধ্যমে দেখাই তাহলে দেখবেন যে অন্যদিকে এই যে একটি কবর দেখা যাচ্ছে, কবরটা হলো শহীদ যে জসিম, সেই জসিমের কবর, এবং তার পাশেই কিন্তু কবর খোঁড়া হচ্ছে তার মেয়ের লামিয়ার। এই দেখেন আসলে এই হৃদয় বিদারক যে দৃশ্য, আসলে এটা আসলে মানা যায় না বা মানতে কেউ পারে না। আমি একটু কথা বলবো লামিয়ার এক নানার সাথে, তার কাছে শুনবো আসলে কি ঘটনা হয়েছিল। কি ঘটনা হয়েছিল? হ্যাঁ, কি ঘটনা হয়েছিল বা আপনারা কি চাচ্ছেন? ঘটনা তো হয়েছে কিছু কয়েক মাস আগে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার কেস ফেস করছে, কেসের কোনো চিঠি পায় না। এরপরে ঢাকায় গেছে বৃহস্পতিবার, ওখানে বইয়া তার মার বাসায় ওই এক জায়গায় ছিল। কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না, এখন তো শুনি যে মারা গেছে। তবে আমরা এই যে ধর্ষণে যে আছে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিচার চাই।
আচ্ছা, তো শুনলেন যে আসলে এই যে প্রত্যেকটা লোকই আসলে শোকের মাধ্যমে বিহ্বলিত অবস্থায় আছেন এবং তারা চাচ্ছেন যে আসামি ধরা পড়ে তাদের জন্য সুষ্ঠু বিচার হয়। এই ছিল লামিয়ার বাড়ি থেকে আমার কাছে এখন মধ্যে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাবো স্টুডিওতে। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম পটুয়াখালী থেকে লামিয়ার মরদেহ উদ্ধারের পর পরবর্তী খবরাখবর। বহুল আলোচিত মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রোববার জেলা আদালতে আসামিদের সাক্ষ্য গ্রহণ দেয়া হবে। এই নিয়ে বিস্তারিত জানাতে মাগুরা থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, আসামিদের কি আদালতে উপস্থিত করা হয়েছে? কি পরিস্থিতি আছে সেখানকে আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা দায়রা জজ প্রাঙ্গণে। আজ 27শে এপ্রিল চাঞ্চল্যকর আসিয়া হত্যা মামলার আজ ছিল সাক্ষীদের শুনানির দিন। আজ সকালেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রাঙ্গণে আদালতের হাজতখানায় রাখা হয় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের আদালতে এম জাহিদ হাসানের বিচারিক কক্ষে তাদেরকে সকালেই উঠানো হয়। এদিকে আজকে সাক্ষ্য গ্রহণের দিন থাকায় আজকে মামলার 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার বাদী আয়েশা আক্তার, আসিয়ার মা, তিনি প্রথমেই সাক্ষ্য প্রদানে আদালতে তার সাক্ষ্য প্রদান করেন। পরবর্তীতে মামলার আরেকজন সাক্ষী জলি, তিনি আসিয়াদের ওই ধর্ষণকাণ্ডের একজন প্রতিবেশী, তিনিও তার সাক্ষী প্রদান করেন এবং ভ্যান চালক রুবেল, তিনিও তার তৃতীয় সাক্ষীটি আজকে আদালতে তার আসিয়ার ধর্ষণ হত্যাকাণ্ডের যে সাক্ষী, 3 নম্বর সাক্ষী, তিনি তার সাক্ষী প্রদান করেন। এদিকে আসিয়ার এই বিচারিক কার্যক্রম অতি দ্রুততার সাথে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সহ দেশবাসীর মাঝে একটা সন্তোষজনক ভাবে কাজ করছে। এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি, মাগুরার এই আসিয়া হত্যাকাণ্ড, আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় গত 6 মার্চ তাকে ধর্ষণ করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ সহ 13 মার্চ সে সিএমএস এ মৃত্যুবরণ করেন। তারপর থেকেই দেশবাসী উত্তাল হয়ে যান। তারপর তার এই মামলার 4 জন আসামি, প্রধান আসামি হিটু শেখ, তাকে মূল আসামি করে অন্য 2 আসামি আসিয়ার দুলাভাই এবং দুলাভাইয়ের বড় ভাই এবং আসিয়ার যে মাওই অর্থাৎ আসিয়ার দুলাভাইয়ের মা, তাকে আসামি করে 4 জন আসামিকে আজকে আদালতে হাজির করা হয় এবং আদালতে আসামিদের সামনেই তাদের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ছিল আমার কাছে মাগুরা জেলা দায়রা জজ থেকে সর্বশেষ সংবাদ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সাক্ষ্য গ্রহণের সর্বশেষ খবরাখবর। 6 দফা দাবি বাস্তবায়নের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজুল রহমান। রিয়াজুল, শিক্ষার্থীদের দাবিগুলো সম্পর্কে জানাবেন। ওখানে রয়েছে সহকর্মী ইলিয়াস, আমাদেরকে শিক্ষার্থীদের দাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে সরকার তাদের কিন্তু 21 দিন সময় বেঁধে দিয়েছেন, অর্থাৎ 21 দিনের মধ্যে সরকার তাদের দাবি দেওয়া মেনে নিবে সেই আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। তারপরেও আজকে কেন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা, সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যে আজকে কিন্তু 6 দফা দাবি বাস্তবায়নের যে রূপরেখা, সেটির সিদ্ধান্ত কিন্তু আজকে বিকালে হবে। সেই রূপরেখা যেন তাদের পক্ষে আসে সেই লক্ষ্যেই কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। অর্থাৎ রূপরেখা যদি তাদের বিপক্ষে যায় তাহলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সরকার তো 21 দিন সময় নিয়েছেন, তারপরেও আজকে কেন আন্দোলন? বুঝেন প্রশ্নটা, সরকার তো আপনাদের কাছ থেকে 21 দিন সময় চেয়ে নিয়েছেন, তারপরেও আজকে কেন আন্দোলন?
জি দেখেন, আসলে সরকার যে আমাদের একটা যে টিম করা হয়েছে 8 সদস্য টিম, সেটা নিয়ে আজকে আমাদের বৈঠক 4টা বাজে বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে যদি আমাদের আজকে আশাস্বরূপ কোনো রূপরেখা দিতে পারে তাহলে আমরা আন্দোলন থেকে সরে যাব, আর যদি আশাস্বরূপ আমরা কোনো রূপরেখা না দেখি তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এখন পর্যন্ত কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ ধৈর্যর বাদ নিয়েই কিন্তু এখনো ক্যাম্পাসে অবস্থান করতেছি। সরকার যদি আমাদেরকে কোনো ওইরকম আশ্বাস না দেয় তাহলে আমরা আবারও রাজপথে ফিরে যেতে বাধ্য হব। তারা বলছিলেন যে আজকে যে রূপরেখা দেওয়া হবে সেটি যেন তাদের পক্ষে আসে, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখেছি বিগত সময়ে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সহ কাপড়ের কাপড় পরে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন, অর্থাৎ সেই তারই অংশ হিসেবে আজকে বিক্ষোভের ডাক দিয়েছেন। অর্থাৎ আজকে পলিটেকনিক ক্যাম্পাসে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রাবাস থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জড়ো হচ্ছেন, এবং তারা বলছেন যে রূপরেখা দেওয়া হবে আজকে বিকেলে। সেই রূপরেখা যদি তাদের পক্ষে না আসে তাহলে তাদের আন্দোলন কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের শিক্ষার্থীদের আন্দোলন থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সম্পর্কে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম নগরীতে যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের কারণেই লেগে আছে যানজট। যানজটের কারণে গাড়িতে সময় নষ্ট হওয়ায় পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী AK-M নাজিম। নাজিম, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ জায়গায় পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদেরকে জানাবেন। স্নেহা, আপনি যেমনটা বলছেন, আপনি জানেন যে গাজীপুর জেলার সবচেয়ে অর্থাৎ মহানগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেটা হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এখানে আশপাশে কিন্তু বেশ কয়েকটি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজ রয়েছে। এই সমস্ত কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই জায়গা দিয়েই কিন্তু প্রতিদিন, আমার পিছনে যেই জায়গাটি দেখছেন আপনি, এখানে কিন্তু তারা এই রুমাইল চেপে অর্থাৎ রুমাইল চেপেই কিন্তু এখানে চলাচল করে এবং প্রতিদিনই কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে। সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন, হাত পা হারাচ্ছেন এবং এখানে কিন্তু নাক চেপে ধরে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন সে সমস্ত মানুষকে চলতে হচ্ছে। তো এর পাশেই কিন্তু সরকারি একটি হর্টিকালচার রয়েছে, সেখানে কিন্তু গাছগুলো এই ময়লা আবর্জনার নোংরা পানি গিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু সবগুলোই মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখানে যে যারা রয়েছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ কিন্তু এবং বাসাবাড়ির সামনে এবং সম্পূর্ণ সিটি কর্পোরেশনের আবর্জনা এবং নোংরা কিন্তু ভরে রয়েছে। কর্তৃপক্ষ কিন্তু এটি একটি নিজস্ব, অর্থাৎ সিটি কর্পোরেশন 2013 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু নিজস্ব কোনো ডাম্পিং এর ব্যবস্থা যেতে পারেনি। ফলে কিন্তু সড়কের রাস্তায় লুকালয়ে সব জায়গায় কিন্তু ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের যে বাসাবাড়ির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলা হচ্ছে। প্রতিদিনই কিন্তু সাধারণ মানুষ এখান থেকে দুর্ঘটনার শিকার হচ্ছে, এখান থেকে মশা মাছি বিস্তার ঘটছে। তো আপনি এই যে দেখছেন যে এখানে কিন্তু সড়কের যে পাশে ঘেঁষে অর্থাৎ কিন্তু সংকুচিত হয়ে পড়েছে সড়ক। এই সংকুচিত সড়ক দিয়ে রাতের বেলা যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো কিন্তু দুর্ঘটনার শিকার হয়। আপনি জানেন যে 57টা গাজীপুর সিটি 57টি ওয়ার্ডের মধ্যে কিন্তু এখানে 50 লক্ষ মানুষ কিন্তু বসবাস। এখানে প্রায় 2 লক্ষ বাসাবাড়ি রয়েছে, 5 লক্ষ পরিবার কিন্তু এখানে কিন্তু রয়েছে। মোট 50 লক্ষ সিটি কর্পোরেশনের নগরবাসী রয়েছে। এই নগরবাসীর যে ময়লা আবর্জনা রয়েছে সবগুলো কিন্তু নিরাপদ জায়গা হিসেবে রাস্তাকে তারা বেছে নিয়েছেন। গাজীপুর সম্পূর্ণ সিটি কর্পোরেশনে কিন্তু ময়লার ডাস্টবিনে পরিণত হয়েছে। এইদিকে কিন্তু প্রশাসনের কোনো দৃষ্টিই নাই এই সমস্ত ময়লা আবর্জনা নিজস্ব কোনো ডাম্পিংয়ে সরানোর জন্য। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম গাজীপুর থেকে বর্জ্যের অব্যবস্থাপনার খবরাখবর। 5 আগস্ট দুর্বৃত্তদের দেয়া আগুনে মুন্সিগঞ্জ পৌর ভবন পুড়ে যাওয়ায় অস্থায়ী 2টি ভবনে কার্যক্রম চালাচ্ছেন কর্মকর্তারা। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন, যেমনটি বলছিলাম, নতুন ভবন নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, আমাদেরকে জানাবেন।
জি, আপনি যেমনটি বলছিলেন মুন্সিগঞ্জ পৌর ভবন কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে কিন্তু যেখানে ছাত্ররা আনন্দ মিতেছেন তার অপর দিকে কিন্তু দুর্বৃত্তরা কিন্তু মুন্সিগঞ্জ পৌর ভবনে আগুন, লুটপাট এবং অরাজকতা করে কিন্তু এই ভবনটি পুরোপুরি বিলীন করে দিয়েছে। আসলে এখানে এই ভবনটি এখন কাজ করার মতো ওই রকম কিছুই আসলে নেই, সব পোড়া ঝরাজীর্ণ হয়ে পড়ে আছে। তো পৌরসভা কর্তৃপক্ষ সেটি সচল করার জন্য গণপূর্তর সাথে যোগাযোগ করেছেন। তারা হয়তো কিছুদিনের মধ্যে একটি রিপোর্ট দিলে আসলে ওই ভবনে কার্যক্রম করবে কিনা বা নতুন ভবনের করা যাবে কিনা সেই বিষয়ে আসলে তারা জানাবেন। তো এখানে কিন্তু পৌরসভার যে নাগরিকরা আছে তাদের সেবা দিতে পৌর কর্তৃপক্ষ কিন্তু 2টি ভবনে, একটি পুরাতন হাসপাতাল এবং কলেজ পাড়ায় অঙ্গনায় কিন্তু 2টি অস্থায়ী ভবনে কিন্তু তারা সেবা দিচ্ছেন বলে আমাদের এখানকার কর্তৃপক্ষরা জানিয়েছেন। তো এখানে কিন্তু 2টি ভবন হওয়ার কারণে কিন্তু এখানকার যে নাগরিকরা আছে তারা কিন্তু আসলে বিপাকে পড়ছেন। তারা কিন্তু পুরাতন হাসপাতালে একবার, আবার নতুন ভবনে কিন্তু আসলে যাচ্ছেন বলে আমাদের এখানকার সেবা গ্রহীতারা জানিয়েছেন। তো এই আসলে সব মিলিয়ে পৌর ভবনের নাগরিক বিড়ম্বনায় পড়ছেন বলে আমাদের এখানকার নাগরিকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পৌর ভবনের সবশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। 5 আগস্ট দুর্বৃত্তদের দেয়া আগুনে মুন্সিগঞ্জ পৌর ভবন পুড়ে যাওয়ার পর বর্তমান পরিস্থিতি শুনে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মানিকগঞ্জ পৌরসভার পুরাতন কার্যালয়ের জায়গায় গড়ে উঠেছে অস্থায়ী হকার মার্কেট। একটি প্রভাবশালী চক্র সেখানে দোকান বসিয়ে প্রতি মাসেই হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, যেমনটি বলছিলাম সেই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ কি কিছু বলছেন আমাদেরকে জানাবেন? মানিকগঞ্জ পৌর শহরের বিএনপি কার্যালয়ে সংলগ্ন পুরাতন পৌরসভার কার্যালয়ে স্থানান্তর করা 2017 সালে। তো ওই 17 সালের পরেই কিন্তু 2022 সালে যে পৌরসভার যে 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেক সিদ্দি এবং রাজিয়া সুলতানা, এই দুজন মিলেও কয়েকজন হকারদের সাথে আলোচনা করে এই পৌরসভায় মাত্র 50,000 টাকা মাসে ভাড়া বাবদ একটি রেগুলেশন করে তারপরে এই হকার মার্কেটটি বসানো হয়। এরপরে কিছু প্রতি দোকান থেকে উঠানো হয় 500 থেকে প্রায় 2500 টাকা করে, এতে করে প্রায় হাতে নিচ্ছে প্রতি মাসে প্রায় 6 লক্ষ টাকা এই চক্রটি। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষ থেকে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে 2022 সালে যে কাউন্সিলররা দিয়েছিল 50,000 টাকা মাসিক যে ভাড়া চুক্তিতে, সেটি পরিবর্তনের পর পৌর প্রশাসন এসে সেটিকে 2 লাখ টাকা উন্নীত করে এই অস্থায়ীভাবে এই হকার মার্কেটটি বসানো হয়েছে। তো তারা একটি টেন্ডার প্রক্রিয়ায় গিয়েছে যে এই জায়গায় একটি ভবন, বাণিজ্যিক ভবন তারা নির্মাণ করবেন এবং কি তাদেরকে নোটিশ দিয়ে উচ্ছেদ করবেন বলে তারা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। তো আমি আজ সকালেই কথা বলেছি যে পৌর নির্বাহী কর্মকর্তা, তিনি এমনটি জানিয়েছেন। স্নেহা, এই ছিল আমার কাছে যে মানিকগঞ্জ পৌরসভার যে পুরাতন কার্যালয় দখল করে যে হকার মার্কেট, এখান থেকে যে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।